এই সংক্ষিপ্তসারটি দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি ফলাফলের চেয়ে প্রক্রিয়ার উপর মনোযোগ দেওয়া, বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্ব, কোনো রকম মানসিক সংগ্রাম ছাড়াই আত্মশৃঙ্খল বা সেলফ ডিসিপ্লিন তৈরি করা এবং যে কোনো দক্ষতা অর্জনের জন্য ডক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এখন চলুন ধীরে ধীরে বইটির মূল ধারণাগুলো জানতে শুরু করি। আমাদের জীবনে আমরা প্রায়ই যে কোনো কিছু পাওয়ার জন্য বা অর্জন করার জন্য নির্দিষ্ট একটি ফলাফলের উপর অতিরিক্ত ফোকাস বা মনোযোগ দিয়ে ফেলি। আমরা চাই যত দ্রুত সম্ভব গিটার বাজানো শিখে ফেলতে, চোখের পলকে পেন্টিং বা ছবি আঁকায় ওস্তাদ হয়ে যেতে, কিংবা রাতারাতি কোনো নতুন দক্ষতা বা স্কিলে একদম পারফেক্ট হয়ে যেতে। কিন্তু লেখক থমাস এম স্টার্নার এই বইটিতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে আসল আনন্দ বা মজা তখন আসে না যখন আমরা প্রোডাক্ট বা চূড়ান্ত ফলাফলের ওপর নজর দিই, বরং আসল আনন্দ আসে যখন আমরা প্রসেস বা প্রক্রিয়ার উপর নজর দিই, অর্থাৎ সেই যাত্রাপথ যেখানে আমরা আসলে কিছু শিখছি। যখন আমরা শুধুমাত্র ফলাফলের কথা চিন্তা করি তখন আমরা তাড়াহুড়ো করতে শুরু করি, আমরা হতাশ হয়ে পড়ি এবং কাজটা যে উপভোগ করার বিষয় সেটাই ভুলে যাই। ধরুন আপনি ঠিক করলেন আপনি নতুন কোনো বাদ্যযন্ত্র বাজানো শিখবেন। প্রতিদিন আপনি শুধু এটাই ভাবছেন যে কবে আপনি আপনার সেই প্রিয় গানটা একদম নিখুঁতভাবে বাজাতে পারবেন। কিন্তু যখনই আপনি প্র্যাকটিস করতে বসেন আপনার মনে হয় যে এখনো অনেক কিছু শেখার বাকি আছে। আপনার আঙুল ঠিকমতো নড়ছে না, সুর ঠিকমতো বেরোচ্ছে না, আর আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। এখানে সমস্যাটা কিন্তু এটা নয় যে আপনি শিখতে পারছেন না, সমস্যা হলো আপনি শুধু ফলাফলের দিকে তাকিয়ে আছেন এবং শেখার যে প্রক্রিয়া সেটা উপভোগ করছেন না। স্টার্নার বলেন যে কোনো বিষয়ে মাস্টারি বা দক্ষতা অর্জনের জন্য সবচেয়ে জরুরি হলো আপনি গন্তব্যের চেয়ে যাত্রাপথের দিকে বেশি মনোযোগ দিন। যখন আপনি এই মনস্থিতি বা মাইন্ডসেট গ্রহণ করবেন যে আপনাকে শুধু প্র্যাকটিস বা অনুশীলনে ফোকাস করতে হবে এবং সেই প্রক্রিয়াটাকে উপভোগ করতে হবে, তখন দেখবেন ধীরে ধীরে আপনার দক্ষতা আপনা আপনিই তৈরি হচ্ছে এবং আপনি কোনো রকম মানসিক চাপ ছাড়াই আরও ভালো হয়ে উঠছেন। বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য ধরে নিন আপনি একটি ছবি আঁকতে চান। যদি তুলি প্রতিটি আঁচড় বা ব্রাশ স্ট্রোক দেওয়ার পর আপনি শুধু এটাই ভাবেন যে ফাইনাল ছবিটা দেখতে কেমন হবে, তাহলে আপনি হয়তো প্রতিবার কাগজের দিকে তাকিয়ে হতাশ হবেন। আপনার মনে হবে এখনও তো বিশেষ কিছু মনে হচ্ছে না, আর এতে আপনার আত্মবিশ্বাস কমে যাবে। কিন্তু যদি আপনি প্রতিটি আঁচড়কে এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন যে আমি এখন ছবি আঁকছি এবং এই প্রক্রিয়াটা নিজের মধ্যেই অনেক আনন্দের, তাহলে আপনি কোনো রকম চাপ ছাড়াই অনেক ভালো কাজ করতে পারবেন। আমরা যদি স্টার্নারের কথাগুলো খেলাধুলোর দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে দেখব বিশ্বের সেরা অ্যাথলেটরাও এই একই মাইন্ডসেট মেনে চলেন। তারা শুধুমাত্র ট্রফি জেতার উপর ফোকাস করেন না, বরং তারা তাদের প্রতিদিনের ট্রেনিং বা অনুশীলনকে উপভোগ করেন। প্রতিদিনের এই ছোট ছোট উন্নতি তাদের ফাইনাল ম্যাচে জয় এনে দেয়। যদি কোনো ক্রিকেটার শুধু এটা ভেবে খেলে যে তাকে সেঞ্চুরি করতেই হবে, তাহলে প্রতিটি বল মিস করার ভয়ে সে হয়তো ঠিকমতো পারফর্মই করতে পারবে না। কিন্তু যখন সে প্রতিটি বল মনোযোগ দিয়ে খেলে এবং নিজের প্রতিটি মুভমেন্ট নিয়ে কাজ করে, তখন সে একজন দুর্দান্ত ব্যাটার হয়ে ওঠে। এখন চলুন এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি। অনেক সময় আমরা কোনো বড় লক্ষ্য বা গোলের দিকে তাকিয়ে এতটাই চিন্তিত হয়ে যাই যে সেটা অর্জন করার আগেই আমরা ক্লান্ত হয়ে পড়ি। ধরুন আপনাকে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এবং আপনি সারাক্ষণ শুধু এটাই ভাবছেন যে আপনাকে শেষমেশ কত নম্বর পেতে হবে। যদি আপনার পুরো মনোযোগ শুধু সেই নম্বরের উপর থাকে তাহলে পড়াশোনা আপনার কাছে বোঝা মনে হবে। কিন্তু যদি আপনি এই মনস্থিতি তৈরি করেন যে আমি প্রতিদিন অল্প অল্প করে পড়াটা উপভোগ করব এবং প্রতিটি নতুন টপিক বোঝাকেই একটি ছোট অর্জন হিসেবে দেখেন, তাহলে আপনি কোনো স্ট্রেস বা চাপ ছাড়াই অনেক ভালো শিখতে পারবেন। স্টার্নারের এই ধারণা শুধু পড়াশোনা বা দক্ষতা শেখার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি সবকিছুর উপরই খাটে। আপনি চাইলে এটা আপনার ব্যক্তিগত জীবনেও দেখতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন কোনো অভ্যাস তৈরি করতে চান, ধরুন সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস, যদি আপনি রোজ ভাবেন যে আমি তো এখন তাড়াতাড়ি উঠতে পারছি না, জানি না কবে এটা আমার অভ্যাসে
পরিণত হবে, তাহলে আপনি হয়তো নিরুৎসাহিত হয়ে পড়বেন। কিন্তু যদি আপনি শুধু প্রক্রিয়ার ওপর ফোকাস করেন, যে আপনি প্রতিদিন সময়টা একটু একটু করে এগিয়ে আনবেন, তাহলে কোনো চাপ ছাড়াই আপনি এই অভ্যাসটি গড়ে তুলতে পারবেন। একইভাবে যারা জিমে যান তাদের কথাও ভাবুন। তারা যদি শুধু এটা ভেবে ব্যায়াম করেন যে কবে তাদের পারফেক্ট বডি ফিগার তৈরি হবে, তাহলে তারা দ্রুতই ক্লান্ত হয়ে যেতে পারেন এবং জিম ছেড়েও দিতে পারেন। কিন্তু তারা যদি এই মাইন্ডসেট নিয়ে যান যে তাদের প্রতিদিন একটু একটু করে উন্নতি করতে হবে এবং আজকের দিনের ব্যায়ামটা উপভোগ করতে হবে, তাহলে তারা দীর্ঘ সময় ধরে এটি চালিয়ে যেতে পারবেন এবং ফলাফল বা রেজাল্ট আপনা আপনি আসতে শুরু করবে। আসলে যখন আমরা শুধু চূড়ান্ত ফলাফলের ওপর মনোযোগ দিই, তখন আমরা চাপের মুখে পড়ি, হতাশ হয়ে পড়ি এবং মাঝপথে হাল ছেড়ে দিতে পারি। কিন্তু যখন আমরা শুধু প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপের উপর ফোকাস করি এবং এই পুরো যাত্রাপথকে উপভোগ করি, তখন আমরা শুধু ভালোই করি না, বরং সুখেও থাকি। স্টার্নারের এই ধারণা আমাদের একটি বিশাল শিক্ষা দেয়, ধৈর্য এবং বর্তমানে থাকা। যখন আমরা প্রতিটি কাজ শুধু এই চিন্তাই করি যে আমাদের তাতে নিখুঁত হতে হবে, তখন আমরা তাড়াহুড়ো করে ভুল করতে শুরু করি। কিন্তু যখন আমরা শুধু সেই কাজটা করার প্রক্রিয়াটা উপভোগ করি, তখন আমরা নিজে থেকেই ভালো হয়ে উঠি। একটা বাচ্চার কথা ভাবুন। যখন একটা বাচ্চা হাঁটতে শেখে, সে কিন্তু ভাবে না যে আমাকে এক্ষুনি দৌড়াতে শিখতে হবে। সে শুধু হাঁটার প্রক্রিয়ায় লেগে থাকে। সে বারবার পড়ে যায়, কিন্তু সে সেটা উপভোগ করে। একইভাবে আমরাও যখন কোনো নতুন কাজ শুরু করি, আমাদের সেটাকে একটা খেলার মতো নেওয়া উচিত, যেখানে আমরা প্রতিটি ধাপ উপভোগ করতে পারি, ফাইনাল রেজাল্ট কবে পাবো সেই চিন্তা ছাড়াই। তাই পরের বার যখনই আপনি কোনো নতুন দক্ষতা শেখা শুরু করবেন, কোনো নতুন অভ্যাস গড়ার চেষ্টা করবেন বা বড় কোনো লক্ষ্যের দিকে এগোবেন, এই কথাটা মনে রাখবেন, ফলাফল বা রেজাল্ট নিজে থেকেই আসবে। আপনি শুধু প্রক্রিয়াটা বা প্রসেসটা উপভোগ করতে শিখুন। এখন আসি বইটির আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষায়। প্রায়ই আমাদের মনের ভেতর এত চিন্তা ভাবনা চলতে থাকে যে আমাদের চোখের সামনে যা আছে আমরা সেটাই ঠিকমতো দেখতে পাই না। আমাদের মন হয় অতীতে আটকে থাকে, ভাবতে থাকে, ইস, আমি যদি ওই ভুলটা না করতাম, নয়তো ভবিষ্যতের দিকে ছুটে থাকে, সামনে কি হবে, আমি কি সফল হতে পারবো? কিন্তু স্টার্নার এ বিষয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে সবচেয়ে বেশি শান্তি এবং উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি তখন আসে যখন আমরা বর্তমান মুহূর্তে বা প্রেজেন্ট মোমেন্টে বাঁচতে শিখি। একটু ভেবে দেখুন, আপনি কি কখনো এমন কোনো কাজ করেছেন এবং পরে ভেবেছেন, ইস, আমি কাজটা পুরো মন দিতে পারিনি, অথবা আমার মনেই নেই আমি কাজটা কিভাবে করলাম? এর কারণ হলো, যখন আমরা কিছু করছি, আমাদের মন তখন অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে। আমরা হয়তো অতীতের কোনো ঝামেলা বা ভবিষ্যতের কোনো টেনশন নিয়ে ভাবছি। এই কারণেই আমরা কোনো কাজে পুরোপুরি ডুব দিতে পারি না এবং কাজের সেই মান বা কোয়ালিটি আসে না যা আসা উচিত ছিল। স্টার্নার এই বিষয়টি খুব সহজভাবে বুঝিয়েছেন। ধরুন, আপনি একটি পেন্টিং বা ছবি আঁকছেন। যদি আপনার মনোযোগ এই দিকে চলে যায় যে আগের বারের ছবিটা কত খারাপ হয়েছিল, অথবা আপনি শুধু এটা ভাবতে থাকেন যে এই ছবিটা শেষ হলে কেমন দেখাবে, তবে আপনার মনোযোগ ব্রাশের স্ট্রোকের ওপর থাকবে না। আপনি আসলে সেই আঁকাটা উপভোগ করতে পারবেন না, আর আপনার কাজের আউটপুটও তেমন হবে না। কিন্তু যদি আপনি প্রতিটি আঁচড় বা স্ট্রোক সেই মুহূর্তে পুরোপুরি অনুভব করে দেন, অন্য কোনো কিছু চিন্তা না করে, তবে আপনার ছবিও ভালো হবে এবং আপনি নিজেও অনেক বেশি তৃপ্তি অনুভব করবেন। এখানে সবচেয়ে বড় পয়েন্ট হলো, আমাদের মন ভবিষ্যৎ এবং অতীতের মধ্যে দোল খেতে থাকে এবং বর্তমানে বা এখনে বাঁচতে ভুলে যায়। কিন্তু যখন আমরা নিজেকে এই মুহূর্তে স্থির রাখতে শিখি, তখন আমাদের জীবনে এক অন্য ধরনের স্বচ্ছতা বা ক্ল্যারিটি আসে। বিষয়টা আরেকটু অন্যভাবে বোঝা যাক। ধরুন, আপনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যদি আপনার পুরো মনোযোগ শুধু এই চিন্তায় থাকে যে ফেল করলে কি হবে, বা আগেও তো নাম্বার কম পেয়েছিলাম, এবারও কঠিন হবে, তাহলে পড়ার সময় আপনি ফোকাস করতে পারবেন না। আপনার মাথায় টেনশন থাকবে এবং পড়া কম মনে থাকবে। কিন্তু যদি আপনি শুধু এই দিকে মনোযোগ দেন যে এই মুহূর্তে আমি যে অধ্যায়টা পড়ছি, আমাকে শুধু সেটাই ঠিকমতো বুঝতে হবে, তাহলে আপনি অনেক ভালো পড়তে পারবেন এবং পরের টপিকে যাওয়ার আগে আপনার প্রস্তুতি মজবুত হবে। স্টার্নার বলেন, আমাদের অনেক উদ্বেগ বা অ্যাংজাইটি এবং স্ট্রেস থাকার কারণই হলো আমরা বর্তমান মুহূর্তে থাকি না। যখন আমরা শুধু এই মুহূর্তের উপর নজর দিই, তখন মন শান্ত থাকে, বিভ্রান্তি বা ডিস্ট্রাকশন কম হয় এবং আমরা প্রতিটি কাজ আরও দক্ষতার সাথে করতে পারি। একটি দৈনন্দিন উদাহরণ নেওয়া যাক।
গাড়ি চালানো। ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার মনোযোগ এইদিকে যে অফিসে গিয়ে বসের সাথে কি কথা বলতে হবে, বা সকালে কারোর সাথে ঝগড়া কেন হলো। এতে কি হতে পারে? হতে পারে আপনি ইন্ডিকেটর দিতে ভুলে যাবেন, রেড লাইট পার হয়ে যাবেন, বা অন্য গাড়ির সাথে ধাক্কা লাগার পরিস্থিতি তৈরি হবে। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে শুধু ড্রাইভিংয়ের দিকেই মনোযোগ দেন, তবে আপনি নিরাপদ থাকবেন এবং যাত্রাটাও মসৃণ হবে। একইভাবে আমরা যদি কারো সাথে কথা বলি কিন্তু আমাদের মন অন্য কোথাও থাকে, তবে সামনের মানুষটাও বুঝতে পারে যে আমরা মনোযোগ দিচ্ছি না। এর মানে হলো আমরা না ভালোভাবে কথা বলতে পারছি, না সম্পর্কগুলো মজবুত করতে পারছি। কিন্তু যখন আমরা কারো সাথে পুরোপুরি প্রেজেন্ট বা উপস্থিত থেকে কথা বলি, অর্থাৎ সামনের মানুষ কি বলছে তা শোনায় পুরো মনোযোগ দিই, তাদের অভিব্যক্তি খেয়াল করি এবং কথোপকথনটা উপভোগ করি, তখন আমাদের যোগাযোগের দক্ষতা ভালো হয় এবং সামনের মানুষটাও আমাদের সাথে একাত্মতা অনুভব করে। এই শিক্ষাটিকে আরেকটু মজার দিক থেকে দেখা যাক। মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস মানে হলো যে কোনো কাজ পুরোপুরি সচেতন থেকে করা। যেমন আপনি যদি খাবার খাচ্ছেন কিন্তু সেই সময় ফোনে স্ক্রল করছেন বা অন্য কিছু ভাবছেন, তবে আপনি সেই খাওয়ার স্বাদ ঠিকমতো অনুভব করতে পারবেন না। কিন্তু যদি আপনি প্রতিটি লোকমা বা বাইট মনোযোগ দিয়ে মুখে নেন এবং প্রতিটি স্বাদ অনুভব করেন, তবে সেই একই খাবার অনেক বেশি সুস্বাদু লাগবে। এটাই মাইন্ডফুলনেস। যা করবেন তা পুরো হুঁশ এবং মনোযোগ দিয়ে করবেন, পুরোপুরি সেই মুহূর্তটিতে থেকে করবেন। স্টার্নারের এই শিক্ষা আমাদের এটাও শেখায় যে অতীতের ভুল বা ভবিষ্যতের চিন্তায় আটকে থেকে আমরা আমাদের আজকে নষ্ট করে ফেলি। কিন্তু সত্যিটা হলো আমাদের কাছে আছে শুধু এখন বা এই মুহূর্ত, এবং এই মুহূর্তেই আমরা আমাদের সেরাটা দিতে পারি। ভাবুন তো, কোনো মিউজিশিয়ান যখন স্টেজে পারফর্ম করছেন, তিনি কি ভাবছেন যে গত শোতে তার পারফরমেন্স কেমন ছিল, অথবা তিনি যদি একটা সুর ভুল বাজান তবে কি হবে? না, তিনি পুরোপুরি সেই মুহূর্তে ডুবে থাকেন, প্রতিটি সুর অনুভব করেন এবং তবেই একটি দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। স্টার্নার আমাদের এটাই শেখান যে যদি আমরা আমাদের প্রতিটি কাজ এই মাইন্ডসেট নিয়ে করি যে আমাদের শুধু এখনের উপর নজর দিতে হবে, তাহলে আমাদের উৎপাদনশীলতা বাড়বে এবং জীবন অনেক সহজ আর শান্তিময় হয়ে যাবে। তাই পরের বার যখনই মনে হবে আপনার মন ফালতু চিন্তায় জড়িয়ে যাচ্ছে, তখন নিজেকে শুধু একটা প্রশ্ন করবেন যে এই মুহূর্তে আমি কি করছি এবং আমি কি পুরোপুরি এই কাজে যুক্ত আছি? যদি উত্তর না হয়, তাহলে ধীরে ধীরে আপনার মনোযোগ আবার সেই কাজে ফিরিয়ে আনুন এবং দেখুন কিভাবে সবকিছু ভালো হতে শুরু করে। বর্তমান মুহূর্তে থাকা কোনো জাদুর কৌশল নয়, এটি একটি অভ্যাস যা ধীরে ধীরে গড়ে ওঠে। কিন্তু যখন আপনি এটি শিখে যাবেন, তখন জীবনে এক অন্য ধরনের শান্তি এবং আনন্দ চলে আসবে। তাই এখনই কেন এর চর্চা শুরু করছেন না? কখনো ভেবেছেন আমাদের সবচেয়ে বড় লড়াইটা কার সাথে হয়? অন্যদের সাথে নয়, বরং আমাদের নিজেদের সাথে। আমরা প্রতিদিন এমন অনেক মুহূর্তের মুখোমুখি হই যেখানে আমাদের মন এক জিনিস চায়, কিন্তু আমরা জানি যে আসলে কোনটা সঠিক। ধরুন আপনি ঠিক করলেন সকালে তাড়াতাড়ি উঠবেন, কিন্তু যখন অ্যালার্ম বাজে আপনার মন বলে আর একটু ঘুমিয়ে নিই। ঠিক এই মুহূর্ততেই আত্মনিয়ন্ত্রণ বা সেলফ কন্ট্রোলের ভূমিকা আসে। যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং যেটা সঠিক সেটা বেছে নিতে পারেন, তাহলে আপনি যে কোনো কিছুতে দক্ষতা অর্জন করতে পারবেন। টমাস এম স্টার্নার জোর দিয়ে বলেন যে আমাদের চিন্তা বা থটসই আমাদের কাজ বা অ্যাকশনস নিয়ন্ত্রণ করে। যদি আমাদের চিন্তাগুলো এলোমেলো হয়, বিভ্রান্ত হয় এবং এদিক সেদিক ছুটে বেড়ায়, তাহলে আমাদের আচরণও ঠিক তেমনই হবে। ভাবুন তো, যদি কোনো খেলোয়াড় তার ম্যাচের সময় সারাক্ষণ এটা ভাবতে থাকে যে আমি হেরে গেলে কি হবে, বা গতবার আমি ভালো খেলতে পারিনি, তাহলে কি সে তার সেরাটা দিতে পারবে? না, কারণ তার মনোযোগ খেলার ওপর নেই, আছে তার ভয়ের ওপর। এ কারণেই যারা নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে শেখেন, তারা বড় বড় চ্যালেঞ্জও সহজে মোকাবিলা করতে পারেন। আত্মনিয়ন্ত্রণ মানে শুধু নিজের ইচ্ছাকে দমন করা নয়, এর আসল মানে হলো এটা বোঝা যে কোন জিনিসটা আপনার জন্য সঠিক এবং তারপর সেটাকেই বেছে নেওয়া, যদিও আপনার মন অন্য কিছু করতে চায়। ধরুন আপনি ডায়েট করছেন এবং আপনি জানেন যে জাঙ্ক ফুড এড়িয়ে চলা আপনার জন্য ভালো, কিন্তু যখনই আপনি আপনার প্রিয় ফাস্ট ফুডের সামনে আসেন, আপনার মন বলে আজকে খেয়ে নেই, কাল থেকে কন্ট্রোল করব। যদি আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি সব সময় এই চক্রেই আটকে থাকবেন এবং নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না। স্টার্নার এই বিষয়টি আরও গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন আত্মনিয়ন্ত্রণ শুধু বাইরের অভ্যাসের সাথে
সাথে যুক্ত নয়, এটি পুরোপুরি আমাদের মানসিকতার সাথে যুক্ত। যখন আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দিই, তখন এটি সব ধরনের অনাকাঙ্ক্ষিত জিনিসের দিকে ছুটে বেড়ায়। নেতিবাচক চিন্তা, মনোযোগ নষ্ট হওয়া এবং ভয়। স্টার্নান ঘোড়া আর সওয়ারির উদাহরণ দেন। ধরুন আপনি ঘোড়ায় চড়ছেন, কিন্তু ঘোড়া আপনার নিয়ন্ত্রণে নেই, সে যেখানে খুশি দৌড়াচ্ছে। এমন অবস্থায় আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। কিন্তু যদি আপনি ধীরে ধীরে তাকে প্রশিক্ষণ দেন এবং সঠিক পথে চলতে শেখান, তবে সেই ঘোড়াই আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি যেতে চান। আমাদের মনও ঠিক তেমনই। যদি আমরা একে নিয়ন্ত্রণ না করে ছেড়ে দিই, তবে এটি আমাদের ভুল অভ্যাস, বিভ্রান্তি এবং সমস্যার দিকে নিয়ে যাবে। কিন্তু যদি আমরা একে নিয়ন্ত্রণ করতে শিখি, তবে এটি আমাদের সেখানে নিয়ে যাবে যেখানে আমরা সত্যিই যেতে চাই। স্টার্নার আরও একটি খুব জরুরি পয়েন্ট উল্লেখ করেন। আত্মনিয়ন্ত্রণ কেবল তখনই দরকার নয় যখন আমরা কোনো বড় লক্ষ্য অর্জনের চেষ্টা করছি, বরং এটি জীবনের প্রতিটি ছোট ছোট মুহূর্তেও দরকার। ধরুন আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন এবং আপনার মনে হচ্ছে কিছুক্ষণ সোশ্যাল মিডিয়া চেক করে নিই। যদি আপনি নিজেকে থামাতে না পারেন, তবে ওই কিছুক্ষণ কখন যে ঘন্টার পর ঘন্টা হয়ে যায় তার টেরও পাওয়া যায় না। এ কারণেই যারা তাদের ছোট ছোট অভ্যাস নিয়ন্ত্রণ করতে শেখেন, তারা দীর্ঘমেয়াদে জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম হন। আত্মনিয়ন্ত্রণের আরেকটি মজার দিক হল এটি আমাদের জীবনে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা আনে। যখন আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখি, তখন আমরা বাইরের জিনিসের দ্বারা কম প্রভাবিত হই। ধরুন কেউ আপনাকে রাগানোর চেষ্টা করছে। যদি আপনার নিজের উপর নিয়ন্ত্রণ না থাকে, তবে আপনি সাথে সাথে রেগে যাবেন এবং হয়তো এমন কিছু বলে ফেলবেন যার জন্য পরে পস্তাতে হবে। কিন্তু যদি আপনার আত্মনিয়ন্ত্রণ থাকে, তবে আপনি পরিস্থিতি ঠান্ডা মাথায় দেখবেন এবং ভেবেচিন্তে উত্তর দেবেন। আরেকটি উদাহরণ নেওয়া যাক। আপনি যদি একজন ছাত্র হন এবং আপনাকে পড়তে হবে, কিন্তু আপনার মন চাইছে ভিডিও গেম খেলতে। আপনি জানেন পড়া জরুরি, কিন্তু মন বলছে আর 10 মিনিট গেম খেলি। যদি আপনি সেই মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং পড়ায় মন দেন, তবে আপনি আপনার ভবিষ্যতের জন্য একটি সঠিক পদক্ষেপ নিলেন। কিন্তু যদি নিজেকে থামাতে না পারেন, তবে এই অভ্যাসটি ধীরে ধীরে আপনাকে উৎপাদনশীল কাজ থেকে দূরে সরিয়ে নেবে। স্টার্নারের শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ কোনো জন্মগত গুণ নয়, এটি একটি দক্ষতা বা স্কিল যা অনুশীলনের মাধ্যমে গড়ে ওঠে। এর মানে হলো, যদি আপনি এখন আপনার চিন্তা এবং কাজ নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছেন, তার মানে এই নয় যে আপনি এটি শিখতে পারবেন না, বরং আপনি যত বেশি এটার দিকে মনোযোগ দেবেন, ততই আপনি এতে ভালো হতে থাকবেন। এখন প্রশ্ন হলো, আত্মনিয়ন্ত্রণ কিভাবে গড়ে তুলবেন? প্রথম জিনিস হলো সচেতনতা বা অ্যাওয়ারনেস। আপনি কোথায় কোথায় নিজের চিন্তা এবং আচরণের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, সেটা যদি আপনি না জানেন, তবে তা ঠিক করা কঠিন। তাই প্রথমে এটা লক্ষ্য করা শুরু করুন যে কোন কোন পরিস্থিতিতে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। দ্বিতীয় জিনিস হলো ছোট পদক্ষেপ নেওয়া। আত্মনিয়ন্ত্রণ রাতারাতি আসে না। যদি আপনি ভাবেন যে আজ থেকে আমি 100% সুশৃঙ্খল হয়ে যাব, তবে সেই সংকল্প বেশিক্ষণ টিকবে না। এর বদলে ছোট ছোট টার্গেট সেট করুন। ধরুন আপনি সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমাতে চান। প্রথমে ঠিক করুন যে দিনে মাত্র 1 ঘন্টা ব্যবহার করবেন, তারপর ধীরে ধীরে সেটা আরও কমান। তৃতীয় জিনিস হলো মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে থাকা। যদি কোনো বিষয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে চান, তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই জিনিসগুলো থেকেই দূরে থাকা যা আপনার মনোযোগ নষ্ট করে। পড়ার সময় যদি ফোনের কারণে মনোযোগ নষ্ট হয়, তবে ফোন সাইলেন্ট করে অন্য ঘরে রেখে দিন। যদি জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ছাড়তে চান, তবে সেগুলো বাড়িতে আনারই দরকার নেই। চতুর্থ জিনিস হলো মাইন্ডফুলনেস বা সচেতন থাকা। যখনই আপনার মনে হবে আপনার মন ভুল দিকে যাচ্ছে, তখনই 1 সেকেন্ডের জন্য থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, এটা কি সঠিক হচ্ছে? অনেক সময় শুধু এটুকুর মাধ্যমেই আপনি আপনার কাজ নিয়ন্ত্রণ করতে পারেন। আত্মনিয়ন্ত্রণ একটা সুপার পাওয়ারের মতো। যারা এটি শিখে নেয়, তারা তাদের জীবন নিজেদের শর্তে চালাতে পারে। তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, অভ্যাস শুধরাতে পারে এবং আবেগকেও আরও ভালোভাবে সামলাতে পারে। কিন্তু যারা এটি শেখার চেষ্টা করে না, তারা তাদের ইচ্ছা এবং বিভ্রান্তির গোলাম হয়ে যায়। তাই এখন প্রশ্ন এটা নয় যে আপনার আত্মনিয়ন্ত্রণ আছে কিনা, প্রশ্ন হলো আপনি এটি শিখতে এবং চর্চা করতে প্রস্তুত কিনা। যদি উত্তর হ্যাঁ হয়, তবে এখন থেকেই আপনার ছোট ছোট সিদ্ধান্তের দিকে নজর দেওয়া শুরু করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে ভালো হতে শুরু করে। কখনো খেয়াল করেছেন যে যখন আমরা নতুন কিছু শিখি, তখন আমরা নিজেদের কাছে কত বেশি প্রত্যাশা বা এক্সপেকটেশন রাখি?
ধরুন আপনি গিটার শেখা শুরু করলেন এবং প্রথম সপ্তাহেই আপনার মনে হতে লাগলো যে আপনার একদম পারফেক্ট হওয়া উচিত, কিন্তু যেই আপনি ভুল করতে শুরু করেন আপনার মনে হয় যে হয়তো এটা আপনার কর্ম নয়। ঠিক এখানেই প্র্যাকটিসিং মাইন্ড বা অনুশীলনকারী মনের প্রয়োজন হয়। স্টার্নার বোঝান যে যদি আমরা কোনো কিছু শেখার বা করার সময় শান্ত এবং ফোকাসড মাইন্ডসেট রাখি, কোনো বিচার বা উদ্বেগ ছাড়া, তবে আমরা আরও দ্রুত উন্নতি করতে পারি এবং সেই যাত্রা পথটাও উপভোগ করতে পারি। প্র্যাকটিসিং মাইন্ডের অর্থ হলো যখন আমরা কিছু করছি তখন আমরা শুধু সেই কাজটার দিকেই মনোযোগ দেব, এই ভয় ছাড়া যে আমরা ভুল করছি কিনা বা আমাদের কতটা পারফেক্ট হওয়া উচিত। যখন আমরা এই মাইন্ডসেট গ্রহণ করি তখন আমাদের উন্নতি অনেক সহজ এবং স্বাভাবিক হয়ে যায়। কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা নিজেকে বিচার বা জাজ করতে শুরু করি, নিজের ওপর চাপ সৃষ্টি করি এবং সবসময় পারফেকশন বা নিখুঁত হওয়ার খোঁজে লেগে থাকি। ভাবুন, একটা বাচ্চা যখন হাঁটতে শেখে সে পড়ে যায়, ওঠে, আবার পড়ে যায়, কিন্তু সে কখনো ভাবে না যে আমি ভালো করছি না বা আমার তো একবারে দৌড়ানো উচিত ছিল। সে শুধু জানে যে সে এখন প্র্যাকটিস করছে এবং ধীরে ধীরে সে এতে ভালো হয়ে উঠবে। কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে এই স্বাভাবিক প্র্যাকটিসিং মাইন্ডসেট ভুলে যেতে শুরু করি এবং পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করি। এই চক্করে আমরা নিজেকে প্রয়োজনের চেয়ে বেশি বিচার করি এবং দ্রুত হতাশ হয়ে পড়ি। স্টার্নার এ বিষয়ে খুব সহজ একটি কথা বলেন। যখন আপনি কোনো কিছু প্র্যাকটিস করছেন তখন আপনার সেই প্রক্রিয়াটি উপভোগ করা উচিত, আপনি পারফেক্ট হচ্ছেন কিনা সেই চিন্তা বাদ দিয়ে। ধরুন আপনি পেইন্টিং করছেন, যদি প্রতিটা ব্রাশ স্ট্রোকের পর আপনি ভাবতে থাকেন এটা ঠিক হচ্ছে তো, ফাইনাল ছবিটা ভালো হবে তো, তাহলে আপনি সেই প্রক্রিয়াটি কখনোই উপভোগ করতে পারবেন না। কিন্তু যদি আপনি শুধু এই চিন্তা নিয়ে আঁকেন যে আপনি এখন শিখছেন এবং প্রতিটি স্ট্রোক আপনাকে আরও ভালো করে তুলছে, তবে আপনি অনেক বেশি রিল্যাক্সড বা শান্ত থেকে এবং সৃজনশীলভাবে কাজ করতে পারবেন। এই বিষয়টিকে অন্য কোনো অ্যাক্টিভিটিতে প্রয়োগ করলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন আপনি পিয়ানো শিখছেন, যদি প্রতিবার ভুল করার পরেই আপনি বিরক্ত হয়ে যান এবং ভাবেন যে কেন আমি এটা পারছি না, তবে আপনার মন টেনশনে চলে যাবে এবং আপনি আরও বেশি ভুল করবেন। কিন্তু যদি এটাকে এই দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন যে আমি এখন শুধু প্র্যাকটিস করছি এবং প্রতিটি ভুল আমার শেখারই অংশ, তবে আপনি কোনো স্ট্রেস না নিয়েই দ্রুত শিখবেন। স্টার্নার এই মাইন্ডসেট গ্রহণ করার দুটো বড় সুবিধার কথা বলেন, শান্তি বা কামনেস এবং মনোযোগ বা ফোকাস। যখন আমরা বুঝে যাই যে কোনো কিছুকে পারফেক্ট করার বদলে আমরা শুধু প্র্যাকটিস করছি, তখন আমাদের ওপর থেকে পারফেকশনের চাপ সরে যায়, আমরা অনেক বেশি শান্ত থাকি এবং সেই কাজে ভালোভাবে ফোকাস করতে পারি। বিষয়টা আরেকটু অন্য দিক থেকে বোঝা যাক। ধরুন আপনি জিমে যাওয়া শুরু করেছেন এবং আপনি দ্রুত রেজাল্ট চান। যদি প্রতিদিন আপনি চেক করতে থাকেন যে আপনার মাসল কতটা বাড়লো বা ওজন কতটা কমলো, তাহলে আপনি নিজের উপর অনেক বেশি চাপ দিয়ে ফেলবেন। আর যদি রেজাল্ট সাথে সাথে না দেখা যায়, তবে আপনি হতাশ হয়ে জিম ছেড়ে দিতে পারেন। কিন্তু যদি আপনি এই মাইন্ডসেট গ্রহণ করেন যে আমি শুধু প্র্যাকটিস করছি এবং আমার ফোকাস হলো প্রতিদিন নিজেকে একটু উন্নত করা, তবে আপনি কোনো স্ট্রেস ছাড়াই জিম করবেন এবং অনেক ভালো রেজাল্ট পাবেন। স্টার্নার এটাও বলেন যে যখন আমরা প্র্যাকটিসিং মাইন্ড গ্রহণ করি তখন আমরা যে কোনো জিনিসে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারি। অনেক মানুষ নতুন স্কিল শেখা শুরু করে কিন্তু কিছুদিন পরেই ছেড়ে দেয়, কারণ তারা নিজেদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে ফেলে এবং যখন তারা তাদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারে না তখন হতাশ হয়ে পড়ে। কিন্তু যদি আমরা শুধু এই মাইন্ডসেট রাখি যে আমি প্রতিদিন একটু একটু করে ভালো হচ্ছি, তবে আমরা যে কোনো কিছু দীর্ঘ সময় চালিয়ে যেতে পারি এবং তাতে দক্ষতা অর্জন করতে পারি। পড়াশোনার ক্ষেত্রেও আমরা এই একই মাইন্ডসেট প্রয়োগ করতে পারি। অনেক ছাত্রছাত্রী মনে করে যে তাদের সবকিছু সাথে সাথে নিখুঁতভাবে পারা উচিত। কোনো টপিক কঠিন মনে হলে তারা নিজেকে বিচার করতে শুরু করে এবং ভাবে হয়তো আমি এটা পারবো না। কিন্তু যদি তারা এই মাইন্ডসেট নেয় যে আমি শুধু প্র্যাকটিস করছি এবং প্রতিদিন একটু ভালো হচ্ছি, তবে তারা কোনো স্ট্রেস ছাড়াই শিখতে পারবে এবং দীর্ঘ সময় ধরে পড়াশোনায় ধারাবাহিকতা রাখতে পারবে। প্র্যাকটিসিং মাইন্ডের মানে এটাও যে আমরা প্রতিটি কাজকে একটা খেলার মতো নেব, যেখানে আমাদের উদ্দেশ্য শুধু উপভোগ করা এবং ধীরে ধীরে ভালো হওয়া। যখন আমরা এই মাইন্ডসেট গ্রহণ করি তখন আমরা ছোটখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে দিই। এখন এটাকে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা যাক। ধরুন আপনি আপনার যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিলস ভালো করতে চান। যদি প্রতিটি কথাবার্তার পর আপনি ভাবতে থাকেন আমি ঠিক বললাম তো, সামনের মানুষ কি আমার কথা পছন্দ করলো, তবে আপনি নিজেকে অনেক বেশি বিচার করবেন এবং হয়তো ভালো করে কথাই বলতে পারবেন না। কিন্তু যদি আপনি এটাকে একটা প্র্যাকটিস হিসাবে দেখেন এবং ভাবেন আমি ধীরে ধীরে আমার কথাবার্তা ভালো করছি, তবে আপনি অনেক বেশি স্বাভাবিক এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। স্টার্নার এটাও বোঝান যে প্র্যাকটিসিং মাইন্ড
আমাদের দ্রুত ক্লান্ত হওয়া বা হাল ছেড়ে দেওয়া থেকে বাঁচায়। যখন আমরা এই মাইন্ডসেট নিই যে আমরা শুধুই যাত্রাটি উপভোগ করছি এবং প্রতিদিন নতুন কিছু শিখছি, তখন আমরা দীর্ঘ সময় ধরে মোটিভেটেড বা অনুপ্রাণিত থাকি। প্র্যাকটিসিং মাইন্ড গ্রহণ করার সবচেয়ে সহজ উপায় হল, যখনই আপনি কিছু করছেন নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা পারফেকশনিস্ট মাইন্ডসেট নিয়ে করছি নাকি প্র্যাকটিসিং মাইন্ডসেট নিয়ে। যদি আপনি প্রতিবার নিজেকে বিচার করেন এবং পারফেক্ট হওয়ার চাপ নেন, তবে এটা একটা বিপদ সংকেত। সেই মুহূর্তে নিজেকে মনে করিয়ে দিন, আমি শুধু প্র্যাকটিস করছি এবং আমার কাজ হলো প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া। যখন আমরা এই মাইন্ডসেট গ্রহণ করতে শিখি, তখন আমাদের জীবন অনেক সহজ এবং মজাদার হয়ে যায়। আমরা সব কিছুতে উদ্বেগ বা পারফেকশনের চাপ অনুভব করি না, বরং আমরা প্রতিটি কাজ উপভোগ করি এবং ধীরে ধীরে তাতে দক্ষতা অর্জন করে ফেলি। এটাই থমাস এম স্টার্নারের বইয়ের সবচেয়ে বড় শিক্ষা। পারফেকশনের দিকে নজর দেবেন না, শুধু প্র্যাকটিস করে যান এবং যাত্রাপথটা উপভোগ করুন। কখনো ভেবেছেন, আমরা যখন নতুন কিছু শিখি তখন সবচেয়ে বড় বাধা কে হয়ে দাঁড়ায়? আমাদের নিজেদের বিচার বা জাজমেন্ট। যখনই আমরা নতুন কিছু চেষ্টা করি, আমাদের মন সাথে সাথে আমাদের বিচার করতে শুরু করে। আমি কেন এত ভালো করছি না? কেন আমাকে দিয়ে এটা হচ্ছে না? হয়তো আমি কখনোই এতে ভালো হতে পারবো না। এই প্যাটার্নটাই আমাদের সামনে এগোতে বাধা দেয়। থমাস এম স্টার্নার এই বিষয়ে খুব সাধারণ কিন্তু শক্তিশালী একটি পদ্ধতির কথা বলেন, ডিওসি মেথড। ডিওসি মানে হলো ডু বা করা, অবজার্ভ বা পর্যবেক্ষণ করা, কারেক্ট বা সংশোধন করা। এই পদ্ধতি বলে যে যখনই আপনি কিছু শিখছেন, নিজেকে বিচার না করে কাজটি করুন। প্রথমে অ্যাকশন নিন বা কাজটি করুন, ডু। তারপর পর্যবেক্ষণ করুন যে কি সঠিক হলো এবং কি ভুল হলো, অবজার্ভ। এবং তারপর কোনো আবেগীয় চাপ ছাড়াই সেটি সংশোধন করুন, কারেক্ট। যখন আমরা এই মাইন্ডসেট নিয়ে কিছু করি, তখন আমরা দ্রুত শিখি এবং কোনো অপ্রয়োজনীয় চাপ ছাড়াই ভালো হতে থাকি। গাড়ি চালানো শেখার কথা ভাবুন। যদি প্রতিবার গিয়ার বদলানোর সময় আপনি নিজেকে বিচার করতে থাকেন যে ইস, আমি কেন এটা ঠিকমতো পারছি না, তাহলে কি আপনি রিল্যাক্স হয়ে শিখতে পারবেন? সম্ভবত না। কিন্তু যদি আপনি এটাকে একটা সাধারণ প্রক্রিয়া হিসেবে দেখেন, প্রথমে গিয়ার বদলান, ডু। তারপর দেখুন কিভাবে করলেন, কি ঠিক হলো আর কি ভুল হলো, অবজার্ভ। এবং তারপর পরের বার একটু মনোযোগ দিয়ে সেটা ঠিক করুন, কারেক্ট। তবে আপনি কোনো ফালতু টেনশন ছাড়াই দ্রুত শিখে যাবেন। এটাই ডিওসি মেথড। নিজেকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করুন এবং ধীরে ধীরে উন্নতি করুন। এখন এটাকে অন্য কোনো কাজে প্রয়োগ করা যাক। ধরুন আপনি পাবলিক স্পিকিং শিখছেন। স্টেজে উঠেই যদি ভাবতে থাকেন, যদি ভুল বলি তবে কি হবে, মানুষ কি ভাববে, তাহলে আপনার পুরো মনোযোগ চলে যাবে আপনার বিচারের ওপর, আপনার পারফরম্যান্সের ওপর নয়। কিন্তু যদি আপনি এটাকে এই মাইন্ডসেট নিয়ে যান যে আমি প্রথমে কথা বলবো বা ডু, তারপর দেখব কি ঠিক ছিল আর কি ঠিক ছিল না, অবজার্ভ, এবং পরের বার সেটা শুধরে নেব, কারেক্ট, তবে আপনি দ্রুত উন্নতি করবেন এবং অপ্রয়োজনীয় চাপ ছাড়াই একজন ভালো বক্তা হয়ে উঠবেন। ডিওসি মেথডের সবচেয়ে বড় সুবিধা হলো এটি আমাদের নেতিবাচক আবেগ থেকে বাঁচায়। যখন আমরা নিজেকে বেশি বিচার করি, তখন আমরা ভয় আর দুশ্চিন্তায় আটকে যাই। আমরা ভাবি যে ভুল করলে সব শেষ হয়ে যাবে, আর এই ভয়ে আমরা নতুন কিছু চেষ্টা করতেও ঘাবড়ে যাই। কিন্তু যখন আমরা নিজেকে মনে করিয়ে দিই যে আমি এখন শিখছি এবং আমার প্রতিটি ভুল শুধরানোর জন্য, নিজেকে বিচার করার জন্য নয়, তখন আমরা অনেক বেশি রিল্যাক্স বোধ করি এবং ভালো পারফর্ম করি। একজন মিউজিশিয়ানের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক। ধরুন কেউ পিয়ানো শিখছে। যদি প্রতিবার ভুল নোট বাজানোর পর সে নিজের উপর রেগে যায় এবং ভাবে আমি কত অপদার্থ, তবে তার মন ভয়ে ভরে যাবে এবং সে আরও বেশি ভুল করবে। কিন্তু যদি সে শুধু এই মাইন্ডসেট রাখে যে ঠিক আছে, আমি একটা ভুল নোট বাজিয়েছি, এখন আমি পর্যবেক্ষণ করব ভুলটা কোথায় হলো এবং পরের বার এটা ঠিক করব, তবে সে কোনো মানসিক চাপ ছাড়াই দ্রুত শিখতে পারবে। স্টার্নার বোঝান যে যখনই আমরা নতুন কিছু শিখছি, নিজের প্রতি খুব কঠোর হওয়ার দরকার নেই, বরং আমাদের একজন বিজ্ঞানীর মতো শান্ত এবং পর্যবেক্ষণমূলক মানসিকতা রাখা উচিত। একজন বিজ্ঞানী যখন কোনো নতুন পরীক্ষা করেন এবং ফলাফল তার আশা মতো আসে না, তিনি কি নিজেকে দোষ দেন? না, তিনি শুধু দেখেন কোথায় ভুল হলো, তারপর পরের বার সেটা সংশোধন করেন। আমাদেরও এই একই মাইন্ডসেট গ্রহণ করা উচিত। এখন ভাবুন, আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন। প্রথম মাসেই যদি আপনার আশা অনুযায়ী লাভ না হয়, তবে আপনার কাছে দুটি পথ আছে। হয় নিজেকে দোষ দেওয়া শুরু করুন যে আমি ব্যবসায় ভালো নই, অথবা ডিওসি মেথড গ্রহণ করুন। প্রথমে দেখুন আপনি কি করেছেন, তারপর দেখুন কি ঠিক ছিল আর কি ভুল, এবং সেই অনুযায়ী পরের বার শুধরে নিন। যদি আপনি দ্বিতীয় পথটি বেছে নেন, তবে আপনি সাহস না হারিয়ে আপনার ব্যবসাকে উন্নত করতে পারবেন। ডিওসি মেথডের আসল সুবিধা হল
এটি আমাদের যে কোনো কিছুকে একটি স্বাভাবিক শেখার প্রক্রিয়া হিসেবে দেখার অভ্যেস গড়ে তোলে। যখন আমরা এই মাইন্ডসেট গ্রহণ করি যে প্রতিটি ভুল শেখার একটি সুযোগ, ব্যর্থতা নয়, তখন আমরা জীবনে অনেক বেশি উৎপাদনশীল এবং সুখী হতে শুরু করি। এবার এটাকে সম্পর্কের ক্ষেত্রে প্রয়োগ করা যাক। ধরুন আপনি আপনার যোগাযোগের দক্ষতা বা কমিউনিকেশন স্কিল ভালো করতে চান। যদি প্রতিবার কারো সাথে কথা বলার পর কিছু গড়বড় হলে আপনি নিজেকে দোষ দিতে থাকেন যে আমি ঠিকভাবে কথা বললাম না, তবে ধীরে ধীরে আপনি মানুষের সাথে কথা বলাই এড়িয়ে চলবেন। কিন্তু যদি আপনি এই মাইন্ডসেট রাখেন, ঠিক আছে, আমি আজ কথা বললাম, এখন দেখব কি ভালো হলো আর কি শুধরানো দরকার, এবং পরের বার আরও ভালো কিছু করার চেষ্টা করব, তবে আপনি কোনো ভয় না ছাড়াই নিজের দক্ষতা বাড়াতে পারবেন। স্টার্নার এ বিষয়ে আরেকটি জরুরি কথা বলেন, যখন আমরা নিজেকে বিচার করা ছেড়ে দিই তখন আমরা আরও বেশি সৃজনশীল এবং দক্ষ হয়ে উঠি। যখন আমরা আমাদের মনকে অহেতুক চাপ ছাড়া মুক্ত ছেড়ে দিই তখন আমরা আরও ভালো পারফরমেন্স দিতে পারি। একজন শিল্পীর কথা ভাবুন, যদি কোনো পেইন্টার প্রতিবার তুলি চালানোর আগে ভাবেন যে এটা পারফেক্ট না হলে কি হবে, তবে তিনি কখনোই মুক্ত মনে ছবি আঁকতে পারবেন না। কিন্তু যদি তিনি এই মাইন্ডসেট নেন যে আমি শুধু আমার আঁকাটা উপভোগ করব, যা হবে পরে দেখব এবং শুধরে নেব, তবে তার সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি খুলে যাবে। একইভাবে যদি আপনি কোনো নতুন ভাষা শিখছেন এবং প্রতিবার ভুল উচ্চারণের ভয়ে কুঁকড়ে থাকেন, তবে আপনি কখনোই মন খুলে বলতে পারবেন না। কিন্তু যদি আপনি ভাবেন যে আমি আগে চেষ্টা করব, তারপর দেখব কি ঠিক আর কি ভুল, এবং তারপর শুধরে নেব, তবে আপনি কোনো জড়তা ছাড়াই দ্রুত শিখতে পারবেন। ডিওসি মেথডের আসল জাদু এটাই। এটি আমাদের জীবনকে একটি পরীক্ষা বা এক্সপেরিমেন্টের মতো দেখার অভ্যেস করায়, যেখানে প্রতিটি ভুল শেখারই একটি অংশ, ভয়ের কিছু নয়। তাই এখন প্রশ্ন এটা নয় যে আমরা ভুল করব কিনা, কারণ ভুল তো হবেই। প্রশ্ন হলো আমরা সেই ভুল দেখে নিজেকে বিচার করব নাকি একজন পর্যবেক্ষকের মতো দেখব এবং ধীরে ধীরে শুধরে নেব। যদি আমরা দ্বিতীয় অপশনটি বেছে নিই তবে আমাদের জীবন অনেক সহজ এবং মজাদার হয়ে যাবে। আমরা সব কিছুতে পারফেকশনের চিন্তা করব না, বরং আমরা শুধু যাত্রাপথটা উপভোগ করব এবং ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাব। এটাই থমাস এম স্টার্নারের শিক্ষা। নিজেকে বিচার করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন, সংশোধন করুন এবং এগিয়ে যান। আসলে আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজেদের মন। যখন আমরা নিজেকে বিচার করা বন্ধ করি এবং শুধু শেখার যাত্রাপথটা উপভোগ করতে শুরু করি, তখনই আমরা সত্যিকারে অর্থে বড় হতে পারি। স্টার্নার এই ডিওসি মেথড আমাদের এটাই শেখায়, নিজের ওপর কঠোর হবেন না, শুধু সবকিছুকে একজন পর্যবেক্ষকের মতো দেখুন এবং ধীরে ধীরে শুধরে নিন। যদি আপনি প্রতিটি ভুলে নিজেকে অভিশাপ দেন, তবে আপনি কখনই আত্মবিশ্বাসের সাথে সামনে এগোতে পারবেন না। কিন্তু যদি এটাকে একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা হিসাবে দেখেন, তবে প্রতিটি ভুল আপনাকে নতুন শিক্ষা দেবে এবং আপনি কোনো ভয় বা বোঝা ছাড়াই নিজের পূর্ণ ক্ষমতায় পৌঁছাতে পারবেন। জীবনে সবচেয়ে জরুরি এটা নয় যে আপনি কত দ্রুত পারফেক্ট হচ্ছেন, বরং এটা জরুরি যে আপনি নিজেকে বিচার না করে কতটা ধারাবাহিকতার সাথে এগিয়ে যাচ্ছেন। যখন আপনি এই মাইন্ডসেট গ্রহণ করবেন যে আমি শিখছি এবং প্রতিটি ভুল আমার উন্নতির অংশ, তখন আপনি শুধু বেশি খুশিই থাকবেন না, বরং আরও দ্রুত সফলতাও পাবেন। তাই পরের বার যখন কোনো কিছুতে ভুল করবেন, নিজেকে বকবেন না, শুধু 1 সেকেন্ডের জন্য থামুন এবং ভাবুন, আমি করলাম, আমি দেখলাম এবং এখন আমি সংশোধন করব। এই মাইন্ডসেট আপনাকে সফলতা এবং তৃপ্তি দুটোই দেবে। এই বইতে আমরা শিখলাম যে সত্যিকারের দক্ষতা বা মাস্টারি আসে শুধু ফলাফলের পিছনে না ছুটে প্রক্রিয়াটাকে ভালোবাসলে। এই ধারণাগুলো আপনাকে হতাশা কাটাতে, ইস্পাত দৃঢ় আত্মশৃঙ্খল বা সেলফ ডিসিপ্লিন তৈরি করতে এবং নিজেকে বিচার না করে যে কোনো দক্ষতা অর্জন করতে সাহায্য করবে। যদি আপনি এই শিক্ষাগুলোর একটিও নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে নিশ্চিতভাবে পরিবর্তন দেখতে পাবেন। এই ছিল দ্য প্র্যাকটিসিং মাইন্ড বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।